নমস্কার, খবরের চৌরাস্তা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা গড়িয়া অঞ্চলে এসেছি। আপনাদের অত্যন্ত সুপরিচিত একটি মুখ, আন্দোলনের একটি সুপরিচিত মুখ, অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, তার সঙ্গে সাক্ষাৎ করতে এবং তার কাছ থেকে সাম্প্রতিক চলমান যে ঘটনার প্রবাহ তার সম্পর্কে ছোটখাটো কিছু বিবরণ দিতে। আপনারা দেখতে থাকুন আমাদের এই সাক্ষাৎকার অনুষ্ঠান। আচ্ছা অম্বিকেশ বাবু, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। স্বাগত। হ্যাঁ, এবারে বিষয়টা হচ্ছে যে প্রথমে আপনাকে যে প্রশ্নটা করবো, আপনি তো যেহেতু যাদবপুরের শিক্ষকতা করেছেন দীর্ঘদিন এবং যাদবপুরের যে পরিবেশ, সেই পরিবেশ সম্পর্কে আপনি ওয়াকেবল, বিগত দিনের পরিবেশ, এবং আপনি কত বছর থেকেছেন যাদবপুরে? মোট আপনার চাকরি জীবনে কত বছর যাদবপুরে কেটেছে? আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেছি কেমিস্ট্রি থেকে। আচ্ছা, তারপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রায় 5 বছর রিসার্চ তথা গবেষণার কাজ করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছি। আচ্ছা, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে 1990 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি গ্রহণ করার পর প্রায় 10-12 বছর আমি কলেজ এবং অপর একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পর আবার 2002 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদে যোগদান করি। আচ্ছা, এবং 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষকতা করে অবসর গ্রহণ করেছি। 23 বছর আপনি কম বেশি ওখানে ছিলেন যাদবপুরে? 23 বছর শিক্ষক হিসাবে ছিলাম। তার আগে 5 বছর গবেষক হিসাবে ছিলাম। একটা দীর্ঘ 28 বছরের একটা অভিজ্ঞতা আপনার যাদবপুর সম্পর্কে। মাঝে 10-12 বছর আমি সরাসরি যুক্ত না থাকলেও বিভিন্ন কাজে যাদবপুরে যাতায়াতটা ছিল। আচ্ছা, এবারে এই সাম্প্রতিককালে কিছু ঘটনা ঘটে গেছে, মানে আমি বলছি যে যাদবপুরকে কেন্দ্র করে এমন কিছু অনুভূতিকৃত ঘটনা ঘটেছে যেগুলো শিক্ষাঙ্গনে, বিশেষ করে যাদবপুরের মধ্যে একটি শিক্ষাঙ্গনে তো নয় এবং কোনো শিক্ষাঙ্গনই অভিপ্রেত নয়। এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, আমি 1977 সালে, যে বছর বামফ্রন্ট সরকার রাজ্য সরকার পরিচালনার দায়িত্বে আসেন, সেই বছর আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করেছিলাম। আচ্ছা, তারপরে উচ্চ মাধ্যমিক, বিএসসি, এমএসসি, পিএইচডি ইত্যাদি ডিগ্রি অর্জন করার পরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছি। অর্থাৎ আমার ছাত্র জীবন থেকে পেশাগত শিক্ষক জীবন সবটাই শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত। আচ্ছা, এবার এই যে আমার 1977-এর মাধ্যমিক পাস থেকে 2025 সাল অবধি আমার অবসর গ্রহণ পর্যন্ত শিক্ষকতার পর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে, এটাকে আমি দুটো ভাগে ভাগ করে ফেলতে চাই। হ্যাঁ, প্রথম ভাগটা হচ্ছে 1977 থেকে 2011 এবং 2011 থেকে পরবর্তী আজ অবধি। আচ্ছা, 1977 থেকে 2011 সাল পর্যন্ত আমি পশ্চিমবঙ্গের মানচিত্রে শিক্ষার সম্প্রসারণ, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার প্রতি সরকারের গুরুত্ব আরোপ, এটাকে আমি বিশেষভাবে দেখেছি। দু একটা উদাহরণ দিলেই মনে হয় স্পষ্ট হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করা, প্রত্যেকটি গ্রামে একটি করে প্রাথমিক স্কুল স্থাপন করা এবং ছাত্র সংখ্যা মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে বাড়ার ফলে নানান স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন করা, শিক্ষক নিয়োগ নিয়মিত করা, শিক্ষকদেরকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা এবং শিক্ষক নিয়োগে যে ধরনের অভিযোগ ছিল সেই অভিযোগগুলো নিরসনে কলেজ সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন তৈরি করা এবং এর মধ্য দিয়ে শিক্ষার সম্প্রসারণ ঘটেছিল। এটা লক্ষণীয় বিষয় ছিল। 2011 সালে একটা চরম নৈরাজ্যের শিখরে আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার পরাজিত হন এবং সেখানে মা মাটি মানুষ সরকার নির্বাচিত হয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তো তারপরে যেটা দেখা যাচ্ছে যে শিক্ষার যে অগ্রগতি ঘটছিল, সম্প্রসারণ ঘটছিল, মান উন্নয়নের চেষ্টা চলছিল, শিক্ষা সংক্রান্ত অভিযোগগুলোকে নিরসনের জন্য স্বচ্ছতা বৃদ্ধির যে প্রচেষ্টাটা ছিল, সেটা এবার বিপরীত দিকে যাত্রা শুরু করে। এবং তার গুটিগত উদাহরণ দিলেই সেটা স্পষ্ট হয়ে যাবে যে কলেজ, বিশ্ববিদ্যালয়ে
শিক্ষক নিয়োগে নানা রকম বেনিয়ম, স্কুলে শিক্ষক নিয়োগে চাকরি বিক্রি অভিযোগ, এবং শেষমেশ শত শত মামলা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট হয়ে সুপ্রিম কোর্টের যে চূড়ান্ত রায়ে এসএসসির মাধ্যমে একবারই বোধহয় শিক্ষক নিয়োগ হয়েছিল, তার 26,000 শিক্ষক নিয়োগ বাতিল হয়ে যায়। আচ্ছা, আপনাকে আমি মাঝখানে একটা প্রশ্ন করে নিই। সেটা হচ্ছে, আপনি তো যে সময়ের কথা বলছেন 2011 সাল, যখন সরকার পরিবর্তন ঘটে, সেই সময় আপনি যাদবপুরে শিক্ষকতা করছেন। হ্যাঁ, আমি তো করছি। আপনি কি সেই সময় আপনি বলছেন যে আপনি এরকম কোনো নজির হাজির করতে পারবেন যে পলিটিসাইজ করা হয়েছে শিক্ষাকে যাদবপুরে অন্ততপক্ষে? যাদবপুরেও হয়েছে। পলিটিসাইজ করা বলতে একজন পলিটিক্যাল নেতাকে মাথায় বসিয়ে দেওয়াটাকে আমি শুধু পলিটিসাইজ কথাটা বলতে আচ্ছা। রাজি নই আর কি। হুম, যেমন ধরুন, ছাত্র সংসদ নির্বাচন এটা গুরুত্বপূর্ণ অঙ্গ একটা একদম, শিক্ষা প্রতিষ্ঠানে, একদম। কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। হুম, সেটা প্রথমের দিকে নির্বাচনটা হলো, তারপরে সেটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা। এবং শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, সারা রাজ্যের সমস্ত কলেজ হ্যাঁ, সেটা বিশ্ববিদ্যালয় হয়েছে। এটা বন্ধ হয়ে গেছে। দ্বিতীয় কথা যেটা আমি বলবো, একবারে স্পষ্ট তো বলছি যে 2011-তে সরকারের পালাবদল হলো। 2011 সালেরই জুন মাসে একটা অর্ডিন্যান্স জারি করে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের যে পরিচালন সমিতি থাকে হুম, সেগুলোকে বাতিল করে দেওয়া হলো আগের আইনে। হুম, পরে সরকার নতুন আইন এনে নতুন করে পরিচালন ব্যবস্থা কায়েম করবে, এটা ঠিক হলো। এবং সেই যে 2011 সালে কলেজ বিশ্ববিদ্যালয় যে অ্যাক্ট ছিল, সেটাকে বাতিল করার পরে যে নতুন অ্যাক্ট আনা হয়েছে, সেই অ্যাক্টে বহুবার অ্যামেন্ডমেন্ট হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি বলতে পারি যে একটা সম্পূর্ণ গণতান্ত্রিক পরিচালন ব্যবস্থা নেই। সেই 2011 সালের জুন মাসে যেটা গভর্নরকে দিয়ে একটা অর্ডিন্যান্স জারি করে বাতিল করা হয়েছিল, তারপরে অনেক দিন, অনেক বছর পেরিয়ে গেছে, অনেক অ্যামেন্ডমেন্ট হয়েছে, অনেক আন্দোলন হয়েছে, কিন্তু কোনো কলেজে, কোনো বিশ্ববিদ্যালয়ে, আমি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা গুরুত্ব দিয়ে এই দায়িত্ব নিয়ে বলতে পারি যে এখনো পর্যন্ত গণতান্ত্রিক পরিচালন ব্যবস্থা নেই। আমি গণতান্ত্রিক পরিচালন ব্যবস্থা বলতে কি বলছি, আমাদের যা বিশ্ববিদ্যালয়ের যারা স্টেক হোল্ডার্স, তার মধ্যে কারা থাকেন? একটা অংশ হচ্ছে ছাত্র, একটা অংশ হচ্ছে শিক্ষক, একটা অংশ হচ্ছে কর্মচারী বা শিক্ষাকর্মী, আরেকটা হচ্ছে গবেষক, আরেকটা হচ্ছে আধিকারিক। এই 5টা অংশ হচ্ছে উইদিন দ্য ক্যাম্পাস। এর বাইরে যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, যারা রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ইত্যাদি, তাদেরও একটা অংশগ্রহণ আগে ছিল। মানে সব অংশের অংশগ্রহণের মধ্য দিয়ে পরিচালনা সমিতি ছিল। সেই আইনটাকে বাতিল করে যে নতুন আইন আনা হলো, সেই নতুন আইন অনুযায়ী এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে দ্বিস্তরীয় যে পরিচালন ব্যবস্থা আছে, একটা হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল আর একটা হচ্ছে দ্য কোর্ট, দুটোই আছে, কিন্তু সেখানে কোনো নির্বাচিত প্রতিনিধি নেই। অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে যে ধরনের পরিচালন ব্যবস্থা হওয়া উচিত সেটা নেই। পাশাপাশি যেটা ছাত্র সংসদ, সেটা একটা ছাত্রদের একটা নির্বাচনের মাধ্যমে ছাত্র সংসদ পরিচালনার যে বিষয়, সেটাও নেই। অর্থাৎ এটাকে আপনি কি বলবেন, রাজনীতিকরণ ছাড়া কি বলবেন? হ্যাঁ, এটা এক ধরনের রাজনীতিকরণ। এই সুবাদে মানে এই ব্যবস্থাটাকে বহাল রেখে উপাচার্য নিয়োগে নানা রকম বেনিয়ম হয়েছে। আচ্ছা। এবং উপাচার্য নিয়োগে বেনিয়ম হওয়ার কারণে উপাচার্য নিয়োগটা এখন আপনি জানবেন নিশ্চয়ই, হয়তো উপাচার্য নিয়োগকে নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অব্দি মামলা চলে যায়। এবং সুপ্রিম কোর্টে মনিটরিং কমিটি করে সারা রাজ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের জন্য একটা আলাদা বিধি বন্দোবস্ত করতে হবে। মানে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, সর্বকালীন রেকর্ড তো, নজিরবিহীন। নিঃসন্দেহে একটা আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এর আগে 11 সাল অব্দি দেখেছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে কোনো আইনি জটিলতা হয়নি, কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়নি। কিন্তু হ্যাঁ, খবরের কাগজে অভিযোগ ছিল, একে না নিয়ে একে নেওয়া হয়েছে, ও এর দলের লোক, ওর বিরুদ্ধে, কিন্তু যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। যে অযোগ্য লোককে বসিয়ে দেওয়া হয়েছে এরকম কোনো প্রশ্ন ওঠেনি। এর পছন্দের লোক হয়নি, ওর পছন্দের লোক হয়েছে, এই ধরনের তো সবসময় একটা বলার সুযোগ থাকে, যার হয়তো যুক্তি থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু কোর্টে সেগুলো টেকেও না এবং কোর্ট অব্দি কোনো কিছু যায়ও না। কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে, এবং অদ্ভুত ব্যাপার, বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশ্ববিদ্যালয়, রাজ্যে যত বিশ্ববিদ্যালয় আছে
সে বিশ্বভারতী যেটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী ছাড়া বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলোই কিন্তু অটোনমাস। অটোনমাস মানেই হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য হিসেবে বসবেন তিনি হচ্ছেন একাডেমিক হেড, একদমই হেড। তাকে চয়েস করে, তাকে রাজি করে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়াটা হচ্ছে আগের পদ্ধতি ছিল, যে কেউ দরখাস্ত করবে, তবে ইন্টারভিউ দেবে, তবে সে সিলেক্টেড হবে, তবে সে অ্যাপয়েন্টমেন্ট পাবে। বিষয়টা এরকম নয়। একটা ন্যূনতম যোগ্যতা সম্পন্ন লোকেদের মধ্য থেকে যিনি একাডেমিক্যালি সাউন্ড হবেন, একাডেমিক ইনস্টিটিউশন চালানোর যার দক্ষতা আছে, যার অনুরাগ আছে, তেমন কোনো লোককে বেছে নিয়ে ওখানে আবেদন করে তাকে সম্মতি আদায় করে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তাকে বসানো ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে যখন মনিটরিং কমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের বিষয়টা সামনে এলো, তখন বিজ্ঞাপন হলো, বিজ্ঞাপনের এগেনস্টে দরখাস্ত হলো, দরখাস্তের এগেনস্টে ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউতে নানা রকম অভিযোগ আসছে, আমি কেন ইন্টারভিউ পেলাম না, ও কি করে পেয়ে গেল, সেইটা নিয়ে আবার কোর্টে মামলা চলে যাচ্ছে। মানে একটা অদ্ভুত পরিস্থিতি এটা। মানে একেবারেই এটা কলকারখানার শ্রমিক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে হলে তাও ঠিক আছে, একটা বিশ্ববিদ্যালয়, বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, তার উপাচার্য নিয়োগে এই ধরনের অভিযোগ আসছে, এটাকে আপনি রাজনীতিকরণ ছাড়া কি বলবেন? একেবারেই ঠিক, এবং এটা খুব লজ্জার বিষয়, অত্যন্ত লজ্জার বিষয়। মানে কেউ যদি যোগ্যতা সম্পন্ন, বিবেকবান, একাডেমিক্যালি ইন্টারেস্টেড লোকও হয়, সে কিন্তু এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে চাইবে না। সে বসে বসে রাত্রিবেলা দরখাস্ত ফর্ম পূরণ করবে, তারপর ইন্টারভিউর জন্য প্রস্তুত হবে, ইন্টারভিউ দিতে যাওয়ার আগে দেখবে কে পেলো কে পেলো না, আমি কেন পেলাম না, এই নিয়ে আলোচনা হবে। এর মধ্য দিয়ে শিক্ষার উৎকর্ষতা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে যাওয়াটা ঠিক নয়। এবং অনেক আমি জানি আমার বন্ধু, আমরা যখন এই প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছি তখন আমারও অধিকার ছিল দরখাস্ত করার, বা এরকম আমার মতো বহু মানুষেরই দরখাস্ত করার মানে যোগ্যতা ছিল, কিন্তু তারা এই ইঁদুর দৌড়ে, এই রাজনীতির দৌড়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার জন্য অনেক ভালো মানুষ, দক্ষ মানুষ, যোগ্য মানুষ, একাডেমিক মাইন্ডেড মানুষ, একাডেমিক ইনস্টিটিউশন চালাবার তার ক্ষমতা আছে, দক্ষতা আছে, সে মানুষ কিন্তু দরখাস্ত করেনি। তারাই দরখাস্ত করেছে যারা রাজনীতির বিশেষ ধামাধারা আছে বা যোগাযোগ আছে তারা। এবং আমার যে সমস্ত মানুষ সম্মানের প্রশ্নে এতখানি ভাবে না, তারাই এই ধরনের দরখাস্ত করবে। এবং যাই হোক, সেটা আমি কাউকে অপমান করবার জন্য কথাটা বলছি না, আমি সামগ্রিকভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান, তার একাডেমিক হেড, এটা রেজিস্ট্রারের ক্ষেত্রে হলে ঠিক আছে, রেজিস্ট্রার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় হচ্ছে এক্সিকিউটিভ হেড, কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছে একাডেমিক হেড, এবং একাডেমিক ইনস্টিটিউশন তার একাডেমিক হেড, তাকে লোকে ডেকে নিয়ে এসে বসায়, আমন্ত্রণ জানিয়ে সম্মানের সঙ্গে। সেটারই এখন পতন ঘটে, তখন গোটা শিক্ষা ব্যবস্থার অধঃপতন ঘটে। রাজনীতিকরণে আরেকটা উদাহরণ আপনাকে দিচ্ছি। এই 2011 থেকে আজ পর্যন্ত শুধু ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে গেছে তা নয়, আপনার ছাত্র ভর্তি কেন্দ্র করে, বিশেষ করে কলেজে টাকার বিনিময়ে ছাত্র ভর্তি হয়েছে। এটা কোনো গল্প গাথা বা অভিযোগ নয়, এটা প্রমাণিত সত্য। যেমন টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ হয়েছে, এটা প্রমাণিত সত্য। সবাই যে টাকার বিনিময়ে হয়েছে আমি সেটা বলছি না, কিন্তু একটা বড় সংখ্যক নিয়োগ হয়েছে। এবং আমাদের যিনি সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর পার্থ চট্টোপাধ্যায়, তার তদন্তকারী সংস্থার অফিসাররা তো তার বাড়ি থেকে না কোথা থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছেন, ক্যাশ টাকা, এগুলো আমরা সবাই দেখেছি। এগুলো তার গল্প গাথা নয়, অভিযোগ নয়, এবারে প্রমাণিত সত্য একেবারে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থার একেবারে চৌপাট করে দিয়ে গেছে, একেবারে প্রাথমিক স্তর থেকে উচ্চ বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত। ঠিকই। আমি একটা বিশদ আলোচনার মধ্যে আমরা ঢুকেছি। এর মধ্যে আপনাকে আমি একটা কথা বলবো, যে আপনার কাছে তো খবর থাকবেই যে বর্তমান যে সরকার, তার আগে যে সরকার ছিল সেই সরকারের আমলে আমাদের বাম আমলের কথা আগে বলিনি আমি, যে 27,000 স্কুল স্থাপন হয়েছিল। আপনি বলছিলেন গ্রামে গ্রামে স্কুল, এবং সেটা একটা মোটামুটি হিসেব 27,000 স্কুল স্থাপন হয়েছিল ওই সময়কালে, মানে 34 বছরের মধ্যে একটা বিরাট সংখ্যা। এবং 27,000 স্কুল যদি 34 বছরের মধ্যে স্থাপন হয়, খুব স্বাভাবিকভাবেই গ্রামে গ্রামে পঞ্চায়েত এলাকা ধরে ধরে স্কুল থাকবেই। দ্বিতীয়ত আমরা আরেকটা প্রশ্নে আসি, যে
8,000-এর উপর, প্রায় 8,500 স্কুল বন্ধ হয়েছে তারপরে জামানায়, 15 বছরের মধ্যে। আর এই যে সরকার, যারা কেন্দ্রীয় সরকারও চালাচ্ছে এই 14 সাল থেকে, তাদের জমায় 94,000 স্কুল বন্ধ হয়ে গেছে গোটা ভারতবর্ষে। এই তথ্য আপনার অজানা নয়। আমি সম্প্রতি এটা এসছে। হ্যাঁ, এবং সেই সেই তথ্যকে একটু পাশে রেখে আমি এখন একটু যাদবপুরের প্রসঙ্গে আসি। যে যাদবপুর সম্প্রতি একটা খুব মানে অরাজক পরিস্থিতি, অরাজক বলবো না, একটা অবশ্যই অরাজকতা আছে বলেই এই জায়গাটা পৌঁছতে পেরেছে। মানে ক্যাম্পাসে কারা ঢুকবে, কিভাবে ঢুকবে, এই নিয়ে প্রশ্ন। এবং সেইখানে যাদবপুর আপনার এমন এক খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হলো, যেটা অভিজ্ঞতা নয়। আমি বলবো যে এই অভিজ্ঞতাটা যে হলো, এটা আসলে এক পক্ষ মানে আমি বাম ছাত্র ইউনিয়নদের কথা বলবো, যে ওরা নিজেদের এবিভিপি কে দায়ী করছে, এবিপি দায়ী করছে। কিন্তু যে যাকেই দায়ী করুক না কেন, এমএন ভাড়াটা কি জরুরি ছিল ওই ভাঙা? ওটা এইটা কেন ভাঙতে হলো? এবং এটা একদম এই বিষয়টাকে প্রশ্ন করতে গেলেই ওই পক্ষের মানুষেরা, সরকার পক্ষের মানুষেরা এড়িয়ে যাচ্ছেন, অন্যদিকে চলে যাচ্ছেন। আমি আপনাকে বলছি যে প্রত্যক্ষভাবে আপনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত, আপনি একটুখানি আমাদের বলুন যে পরিস্থিতিটি সম্পর্কে আপনার কি ধারণা, মানে কি ঘটনা কি ঘটেছিল? দেখুন, এই যে সাম্প্রতিক ঘটনাটা ঘটলো 19-20 রাতে আর কি, এবং তার সমস্ত ভিডিও ফুটেজ সংবাদ মাধ্যমে সবাই দেখেছে। হ্যাঁ, তাতে এটা বোঝা গেছে মধ্যরাত্রে উচ্ছৃঙ্খল মব বা জনগণ বা যাই বলুন, দুষ্কৃতী বলুন, তারা বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে তাণ্ডব করেছে। এবং যারা তাণ্ডব করেছে তারা কাদের হয়ে তাণ্ডবটা করেছে? এবিভিপির হয়ে তাণ্ডবটা করেছে। এবিভিপি আমাদের যে এখানকার যে বিধায়িকা, তার উপস্থিতি, তার বক্তব্য আমরা সব শুনেছি। এইটাকে নিয়ে আপনি যদি একটা নিরপেক্ষ বিশ্লেষণ করেন, তাহলে এটা বোঝা যায় যে বিজেপির মদতে এবিভিপি এই তাণ্ডবটা করেছে। এখন তখন প্রশ্ন উঠতে পারে, স্থানীয় থানা তো কাছেই ছিল, থানা কেন কোনো ব্যবস্থা নেয়নি? একদমই। তারপরে প্রশ্ন উঠতে পারে যে বিশ্ববিদ্যালয়ে তো আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষী আছে, তারা কেন কোনো বাধা দেয়নি বা গেট কেন তাদের খুলে দিল? তাদের জন্য আটকানোর চেষ্টা কি তারা করেছিল? এই প্রশ্ন আছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাত্রিবেলায় নিশ্চয়ই ইউনিভার্সিটি খোলা থাকে না, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকে। কারণ শুধু বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন নয়, তার হোস্টেল আছে, মেয়েদের হোস্টেল আছে, ছেলেদের হোস্টেল আছে, টিচার্স কোয়ার্টার্স আছে, ইত্যাদি আছে। অতএব সবসময় কোনো না কোনো ঘটনা ঘটতে পারে। অর্থাৎ 24 ঘন্টা কর্তৃপক্ষকে সজাগ থাকতে হয়। যদি কোনো আনটওয়ার্ড ইনসিডেন্ট ঘটে, তাহলে ইমিডিয়েটলি থানাকে ইনফর্ম করা বা তাদের বেরিয়ে এসে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা, এবং আমরা কিন্তু আমরা নজর করিনি। শুধু তাই নয়, যখন পুরো ব্যাপারটা পুরো জানাজানি হয়ে গেছে, পরের দিন বৃহস্পতিবার সবাই এটা নিয়ে চিন্তিত, তখনও কর্তৃপক্ষ থানায় অভিযোগ করার ক্ষেত্রে গড়িমসি করেছে। এসব আমরা দেখেছি। এবং সে গড়িমসি করার সুবাদেই বৃহস্পতিবার দিন, যে রাতে ঘটনাটা ঘটলো, তার পরের দিন বিজেপির ছাত্র সংগঠন বললে তখন শ্রমিক ভট্টাচার্যের কথায় হয়তো ঠিক নয়, তারা একটা মিছিল করেছে। মিছিল করে 4 নম্বর গেটে এসে ঢুকতে চেয়েছে। তখন দিনের বেলায় সব ক্যামেরার সামনে ঘটনাটা ঘটছে। তারা 4 নম্বর গেটটা যেহেতু বন্ধ ছিল, তখন 4 নম্বর গেটে উপরে উঠে টপকে ঢোকার একটা চেষ্টা করছিল। তখন সেখানে এমব্লেমটা ছিল, গেটে তো বড় বড় এমব্লেম লাগানো থাকে, এমব্লেমের উপরেই দাঁড়িয়ে ঢোকার চেষ্টা করেছে, বা বোতল ছুঁড়েছে আর কি সব ছুঁড়েছে। ফলে এমব্লেমটা ভেঙে একটা অংশ ভেঙে পড়ে গেছে। অর্থাৎ এমব্লেমটাকে ভাঙার জন্য যায়নি ঠিকই হয়তো, কিন্তু তাণ্ডব করতে গিয়ে এমব্লেমের উপরে উঠে গিয়ে এইসব করার ফলে এই ঘটনাটা ঘটেছে। অর্থাৎ ওদের কাছে এমব্লেম পায়ে মারিয়ে দেওয়া, কি জাতীয় পতাকা পায়ে মারিয়ে যাওয়া, কি সুকান্ত ভট্টাচার্যের ছবিতে মালা পরানোর পরিবর্তে জুতো ঝুলিয়ে পরানো, এগুলো ওদের কাছে কোনো ব্যাপারই না। এবং স্বাভাবিকভাবে যারা দুষ্কৃতিমূলক কাজকর্ম করে, তাদের কাছে এগুলো নিয়ে ভাবলে হয় না। হ্যাঁ, যেমন মাসোয়ারা পেয়েছি, আমার কাজ করতে হবে, আমাকে কাজটা দায়বদ্ধতা একেবারেই। অর্থাৎ এদের পেছনে যে রাজনৈতিক দলই থাকুক না কেন, কাজটা হচ্ছে একটা গুন্ডা, একটা দুষ্কৃতিমূলক কাজ। আর দুষ্কৃতীদের কাছে, গুন্ডাদের কাছে এমব্লেম, নন্দলাল বসু, ঐতিহ্য, ভাবাবেগ, এইসব আশা করাটা বৃথা একেবারেই। আমি সেই আশা করছি না।
কিন্তু আমরা যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ছিলাম বা ছাত্রছাত্রী যারা আছে, গবেষক, শিক্ষক বা যাদবপুরের সঙ্গে যারা নানানভাবে যুক্ত, তাদের ভাবাবেগে শুধু আঘাত লাগছে তা নয়, এটা একটা জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান। এবং এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানকে শুধু কলকাতার লোক জানে, যাদব পশ্চিমবঙ্গের মানুষ চেনে, ভারতবর্ষের মানুষ চেনে তা না, সারা বিশ্বের মানুষ চেনে। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গড়ার যে ইতিহাস, সে পরাধীন ভারত থেকে 1906 সালে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন ইন বেঙ্গল বলে একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা মানে প্রতিষ্ঠান তৈরি করে তারা এখানে একটা বেসরকারি কারিগরি কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করেছিল, যে দেশে কিছু কারিগরি শিক্ষায় শিক্ষিত যুবক তৈরি করতে হবে এবং সেটা জাতি গড়ার ক্ষেত্রে কাজে লাগবে ভবিষ্যতে। কেন আমরা যে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করি, মানে তৈরি করে তো শোকেসে সাজানোর জন্য নয়, তারা সমাজকে কাজে লাগবে ভবিষ্যৎ গড়ায়। তো সেই সময় পরাধীন ভারতে যারা করেছিল তারা তো জাতীয় লক্ষ্যে করেছিল। পরের দেশ স্বাধীন হয়েছে, সংবিধান হয়েছে, সংবিধান সম্মত নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার এসছে, তারপরে 1955 সাল থেকে সেই প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় স্তরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামে রূপান্তরিত হয়েছে এবং তার গৌরব চারিদিকে ছড়িয়ে পড়েছে। আপনি সারা বিশ্বের যে কোনো দেশে যান, যাদবপুরের ছাত্রছাত্রীকে পাবেনই পাবেন। এবং যাদবপুরের যে অ্যালামনি অ্যাসোসিয়েশন, ভেরি রিচ অ্যালামনি অ্যাসোসিয়েশন, ভেরি রিচ ইন দ্যাট সেন্স, তাদের যারা অ্যালামনি সব হাই হাই পজিশনে সব বসে আছে, ওএনজিসি, এনটিপিসি, আরো গুগলে বসে আছে, অ্যামাজনে বসে আছে, মানে বড় বড় বেসরকারি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিশ্রুত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তারা আছে। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জাতীয় যে সম্মান, সেটাও আঘাতপ্রাপ্ত হলো এই ঘটনার মধ্যে দিয়ে। আঘাত পেল। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই সত্যি সত্যি এই ঘটনার, যেটা আপনার পক্ষে বলা একটু কঠিন হবে হয়তো, যে এটা কি বিচার পাওয়া যাবে শেষ পর্যন্ত? আমি নিজে বিচার পাইনি। হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন, কারণ আসলাম এই বিষয়টাতে। আমি বিচার পাইনি। আমি সতত জ্ঞানত কোনো অপরাধ আমি করিনি, কোনো ফৌজদারি অপরাধ আমি করিনি, কিন্তু আমার বিরুদ্ধে এখনো পর্যন্ত 3টে ফৌজদারি মামলা হয়েছে বিগত সরকারের সময়কালে। একটা 12 সালে হয়েছে, পরে একটা 14 সালে ডিসেম্বরে হয়েছে, পরে আরেকটা 2016 সালে হয়েছে। এবং 12 সালের মামলা নিষ্পত্তি হয়েছে 23 সালে এসে, আর 14 সালে ডিসেম্বরের মামলা নিষ্পত্তি হয়েছে 18 সালের মে মাসে এসে, আর 16 সালের মামলা এখনো নিষ্পত্তি হয়নি। আমার এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে, আমি জামিন নিয়ে আছি। মামলা কবে নিষ্পত্তি হবে আমি জানি না, কিন্তু এই 3টে মামলা আমি ঘেটে মানে মামলার সঙ্গে থাকতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, বিচার ব্যবস্থা কখনোই কোনোদিনও ন্যায় বিচার দেয় না। তাকেই বিচার দেবে যার প্রভাব আছে, যার অর্থ আছে, যে কার্যত বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং আমার সময়কালটা যেহেতু এখানে মামাটি মানুষ সরকারের সময়কালে হয়েছে, আগের সময়কালের ঘটনা আমি বলতে পারবো না তখন বিচার ব্যবস্থা কেমন চলছিল, কিন্তু এই সময়কালে যে বিচার ব্যবস্থা যেটা চলছে, এটা একেবারে রাজনৈতিক প্রভাব মুক্ত নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি। আসলে বিচার ব্যবস্থার সঙ্গে তো প্রশাসনিক যোগ একটা থেকে যায়। হ্যাঁ, এদের আরো প্রশাসনিক ব্যবস্থা নেই। আপনাকে আমি ক্লিয়ার করে দিই, ফৌজদারি মামলা, একে বলে ইংরেজিতে ক্রিমিনাল কেস, একে সাধারণ বাংলায় বলে পুলিশ কেস। অর্থাৎ এই মামলাগুলোর পুলিশ দেয়। পুলিশ মানে সরকারের একটা অঙ্গ, এবং পুলিশ মামলা দিচ্ছে মানে সরকার মামলা দিচ্ছে, এবং সরকার কোনো না কোনো রাজনৈতিক দল পরিচালনা করছে। এবং সেই রাজনৈতিক দলের যদি ইচ্ছা হয় আমি একটা নিরপরাধ মানুষকে অপরাধী সাজিয়ে, মানে অপরাধী অভিযুক্ত করে আমি মামলা থেকে ঘাটাবো, মানে মামলা থেকে জেরবার করবো, তাহলে সে যথেচ্ছভাবে করতে পারবে। এবং মামাটি মানুষ সরকারের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, এটা তার এজেন্ডার মধ্যেই ছিল। শুধু অগ্নিশ মহাপাত্র নয়, এরকম বহু মানুষকে হয় বিভিন্ন মামলায় ফাঁসিয়েছে, না হলে খুন করে দিয়েছে, নানান ঘটনা আছে। আমি সেগুলো বিস্তারিত জানতে চাইলে আমি বলতে পারি, আপাতত তার মধ্যে যাচ্ছে না। এবার আপনার যে প্রশ্নটা, যে এই যে যাদবপুরে ঘটনাটা ঘটলো, এখানে কি নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে কে দোষী চিহ্নিত হয়ে দেশের আইন সংবিধান অনুযায়ী সাজা পাবে?
আমি যা পারস্পরিক বা যা দেখছি চারিদিকে, তাতে সাজা নিরপেক্ষ তদন্তও হবে না, আর সাজাও হবে না। যেমন আরজি করের ক্ষেত্রে সাজা পায়নি, 2 বছর পার হয়ে গেছে। এত বড় একটা ঘটনার পরে সারা দেশের মানুষ, সারা রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসে একটা গণ প্রতিবাদ ধ্বনিত হয়েছিল। তার চূড়ান্ত কিছু হয়নি, মানে ন্যায় বিচার পাওয়া যায়নি, তেমনি এক্ষেত্রেও পাওয়া যাবে না বলেই বিশ্বাস। তারপরে কালকে তো মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে যাদবপুরে কিছু হয়নি। যাদবপুরে যদি কিছু হয়নি, মুখ্যমন্ত্রী বলে দেন তিনি পুলিশ মন্ত্রী, তার তদন্তকারী সংস্থা কি তদন্ত করবে, কি চার্জশিট দেবে, কি ঘটবে, এটা আমি বুঝে গেছি যে কি হবে। এখন সাধারণ মানুষ তারা তাদের জায়গা থেকে যেভাবে বোঝার বুঝবে না। আসলে ওইটাই বলছিলাম যে ধরুন চার্জ গঠনের দায়িত্ব তো সরকারের প্রশাসনের, এবং তারা যেভাবে এই রিপোর্টটা দেয় সেই হিসাবে আদালতকে চলতে হয়। আদালত আইনের বাইরে যেতে পারে না। আদালত তো আছে, বললে খারাপ লাগবে, আদালত ঘরের মধ্যেই বিচারটা করে। তার তো চোখ দিয়ে দেখার কিছু নেই না, তার বাইরে বেরিয়ে চোখ দিয়ে দেখা এবং সেগুলো তথ্য সংগ্রহ করা এবং তথ্যগুলো কোর্টের এজলাসে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে হয় পুলিশ বা তদন্তকারী সংস্থা। এবং পুলিশ তদন্তকারী সংস্থাকে নিয়ন্ত্রণ করছে রাজনৈতিক দল বা তার নিয়ন্ত্রিত সরকার। অতএব তাদের যদি সদিচ্ছা না থাকে যে আমি ন্যায় বিচারটা দেব না, আমি অপরাধীদেরকে আড়াল করব, তাহলে তারা করতেই পারে, কোনো অসুবিধা নেই। আর আমাদের যে চতুস্তরীয় বিচার ব্যবস্থা আছে, একবারে নিম্ন আদালত, জেলা আদালত, উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত, এই 4টে আদালত, তারপরে রিভিউ পিটিশন, ডিভিশন বেঞ্চ ইত্যাদি করতে করতে আপনার 20 বছর 22 বছর চলে যাবে, আপনি বিচার পাবেন না। যদি আমি আবারও বলছি, সরকার পক্ষ যদি না চায়, 2011 থেকে 2016 সরকার পক্ষ কখনো চায়নি যে অপরাধীরা শাস্তি পাক। তারা চেয়েছে অপরাধীরা বরং প্রশ্রয় পাক, আর নিরপরাধ রাজনৈতিক যারা গণতান্ত্রিক চেতনা সম্পন্ন 26 আমরা দেখেছি। তারপরে একটা নতুন সরকার এসছে, নতুন সরকারকে গুন্ডা দমন আইন নিয়ে এসে কি করতে চাইছে আমরা বুঝেছি। ইতিমধ্যে লায়ক আলী গ্রেপ্তার হয়ে জেলে পড়ে আছে, যে সেটা সেদিনকে উস্কানি আটকাতে গিয়ে এটা আমরা দেখেছি। তারপরে যাদবপুরের ঘটনা কি হবে আমরা বুঝতে পারছি, এদিকে আরজি করে ঘটনা কোথায় দাঁড়িয়েছে আমরা সবই বুঝতে পারছি। অতএব এই সরকারের সময়টা অল্প, 3 মাস 3.5 মাস পেরিয়েছে। ইতিমধ্যে যা ইঙ্গিত এসছে, এবং গতকাল বিশেষ করে যাদবপুর ইস্যুতে মুখ্যমন্ত্রীর যা বক্তব্য, তাতে বিচার পাওয়া যাবে না। এখন দেখছি পাল্টা সাংবাদিক সম্মেলন করে এই বিচার ব্যবস্থাটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা চলছে। আবার এর মধ্যে আরেকটা জিনিসও দেখা গেছে, সরকার পক্ষ থেকে একটা মিছিল করা হচ্ছে। যেমন ধরুন মানে যারা এই অন্যায় চায় না, এই ধরনের অত্যাচার চায় না, বা যে ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছিল সেগুলো চায় না, তাদের যেমন চাহিদার অনুপাতে তারা একটা মিছিল করেছে। একদিন একাধিক মিছিল হয়েছে এবং আন্দোলন হয়েছে। সরকার পক্ষের তরফ থেকে আবার মিছিল করেছে তারা। ঠিক এর আগেও দেখেছি আমরা এটা, যে এই ধরনের মিছিল হয়েছে, এবং সেগুলো আসলে হয়তো হতে পারে কেন করছে না করছে, এইটা কেন করে, মানে এই সরকার পক্ষ আবার এই যে ধরুন যখন যারা বলা হচ্ছে যে তারাই আসলে এই যজ্ঞের পুরোহিত, তারাই আবার যদি মিছিল করে, তাহলে তো ব্যাপারটা মানুষের কাছে একটা ধোঁয়াশা তৈরি হয়ে যায়। সে যা করেছিল ঠিক একইভাবে এটাও চলছে। আমার তো ভালো করে মনে আছে অগ্নিশমনপত্র ইস্যুতে যখন 2012 সালে সারা রাজ্যের মানুষ প্রতিবাদে রাস্তায় নেমে গেছিল, অগ্নিশমনপত্র না চিনলেও ইস্যুটার ক্ষেত্রে এসেছিল, তখন সরকার পক্ষ কিন্তু তার পাল্টা মিছিল করেছিল, পাল্টা সাংবাদিক সম্মেলন করেছিল। যার কাজ হচ্ছে বিচার দেওয়া, যার কাজ হচ্ছে কোন নিরপরাধ ব্যক্তির উপর আক্রমণ হলে সে আক্রমণ যারা করেছে তাদেরকে শাস্তি দেওয়া, তারা উল্টে নেমে গেছে। উল্টে নেমে যাওয়া মানেটা হচ্ছে প্রমাণ যে তুমি আমার বিরুদ্ধে অভিযোগ করছো, আমি আবার তোমার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করলাম, দিয়ে ঘোলা জল করে দাও। সেই ঘোলা জলের সুবাদে যাতে বিচারটা আপনি কেউ না পায়, আর সেই ঘোলা জলের সুবাদে যারা আক্রমণ করেছিল। এবারে তো আরেকটা ঘটনা এখানে যাদবপুরের প্রসঙ্গে বলা দরকার। 2014 সালে এরকম একটা ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঘটেছিল। ভেতরে পুলিশ ঢুকে রাত্রিবেলায় অনেক কিছু, তার জন্য হুক কলরব বলে একটা বড় প্রোগ্রাম হয়েছিল। তারপরে বহু সময় আলোচিত হয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, এবং সিসিটিভি ক্যামেরা এখন তো সাধারণ গৃহস্থ বাড়িও লাগাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে সব আছে। এবং এই যে যারা ঢুকে ভাঙচুর করেছে সেটা যেমন সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে,
তেমনি সিসিটিভি ক্যামেরাও দেখা গেছে, হুম, আরো পরিষ্কার করে দেখা গেছে কারা কিভাবে মুভ করছে। হুম, এখন সিসিটিভি ক্যামেরায় যাদেরকে দেখা যাচ্ছে হুম, যে এই গেট খুলে দেওয়া বা যারা একটা উচ্ছৃঙ্খল মব ঢুকে যাচ্ছে, তাদেরকে মদত দেওয়া, এখন তারাই বলছে যে এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ কি করে সংবাদ মাধ্যম পেল, আচ্ছা, এই প্রশ্ন তুলে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এটা তো সংরক্ষিত থাকার কথা বিশ্ববিদ্যালয়ের কাছে, কি করে আচ্ছা, সংবাদ আমাদের চলে গেল? আরে যেটা দেখা যাচ্ছে সেটা কি ঠিক দেখা যাচ্ছে কিনা সেটা তারপরে যখন যে তার কিভাবে গেল সেটা পরে হবে, যেটা দেখা যাচ্ছে সেটা কি ঠিক দেখা যাচ্ছে, হুম, তখন যে না এগুলো সব জাল ভিডিও, আচ্ছা, এইভাবে বলে মানে অর্থাৎ অপরাধীকে আড়াল করে একটা সেফ প্যাসেজ করে দেওয়ার একটা চেষ্টা চলছে। এগুলো আসলে এবারে যে এই ধরনের আক্রমণগুলো যখন কোনো বিশ্ববিদ্যালয়ে, শুধু না, এর আগে তো আমরা বিদ্যাসাগর মূর্তির উপরে দেখেছি, আমরা দেখেছি মূর্তি ভাঙার একটা কুৎসিত রাজনীতি চলছে। এগুলো আসলে একটা ব্যবস্থার উপরে আঘাত হানার করেছে, তারই ইঙ্গিত বহন করে। আমি একটু প্রসঙ্গ পাল্টে আপনাকে একটু এটা বলি যে এই যখন প্রসঙ্গটা এসেই গেল, যে আমরা ইতিমধ্যে এই সরকার আসার পরে, এই সরকার আসার আগে একটা বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, দুটো দল ঝগড়া করলো, তারপরে ও বলছে ওরা ভেঙেছে, ও বলছে ওরা ভেঙেছে, এসব নিয়ে একটা সমস্ত গন্ডগোল পাকিয়ে দিল, আমরা জানতে পারলাম না কারা ভেঙেছে। কিন্তু বিদ্যাসাগরের ভাঙা হয়তো ওদের খুব জরুরি ছিল তখন, আচ্ছা, সেই জন্য ভেঙেছে। তারপরে দেখা গেছে লেনিন মূর্তি ভেঙেছে, দেখা গেছে আপনার এই ইয়ের আহ, নেতাজি হাত ভেঙে দিয়েছে। তারপরে দেখা গেছে যে এই আরেকজন আমাদের এই বুদ্ধিস্ট পণ্ডিত, নামটা রাহুল সাংকীর্তন, হ্যাঁ, রাহুল সাকিব খুব তার ভালো মূর্তি লেগেছে। গায়েব করে দিয়েছে। হ্যাঁ, গায়েব করে দিয়েছে একেবারে, অত বড়। আপনার ইয়েতে জঙ্গিপুর বোধ হয়, মুর্শিদাবাদে, হুম, হুম, জিয়াগঞ্জ কলেজ, হুম, জঙ্গিপুর নয়, জিয়াগঞ্জ কলেজের সামনে ওখানে একটা মূর্তি স্ট্যাচু ছিল, নেতাজি স্ট্যাচু ছিল, হুম, এটাকেও ভেঙে দিয়েছে। ভেঙে দিয়েছে। এবং সারা রাজ্য জুড়ে হচ্ছে, নাম বদল দিয়ে করে হ্যাঁ, পাল্টে নাম বদলে দিচ্ছে, দিচ্ছে। রাস্তার নাম বদলে দিচ্ছে। এটা তো এজেন্ডা, এটা তো আসলে মর্নিং শো দা ডে বলে কথাই আছে। একদম। এবং যে 3.5 মাস, একেবারে 3.5 মাস সত্যি কম সময়। হুম। সত্যি আমরা এর আগে কোনো সরকারকে 3.5 মাসের মধ্যে এরকম ভাবে ইয়ে করতে মানে দেখিনি, এরকম তার বিরুদ্ধে যে জনমত গড়ে ওঠার এরকম পরিস্থিতি দেখিনি। এবার দেখছি, এবার সেটাকে সেটা সরকার পক্ষ বলতেই পারে যে এটা আমাদের বিরুদ্ধে পরিকল্পিত আক্রমণ, বা যাই যেভাবে ও করা সংজ্ঞায়ন করতে পারে, সেটার মধ্যে আমরা যাচ্ছি না। কিন্তু হচ্ছে, মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে এই সময়কালের মধ্যে। এবারে এই মূর্তি ভাঙাটা, আমি জানতে চাইছি আপনার কাছে এই তাৎপর্যটা কি, মানে মূর্তি ভেঙে আসলে লাভটা কি হয়? আমরা মূর্তি ভাঙা দেখেছি, আপনাকে আমি মনে করিয়ে দিই যে 2002 সাল, 2002 সাল হলো ওটা, হ্যাঁ, ওই সময় নাগাদ আপনার ইয়েতে আফগানিস্তানে, ও হ্যাঁ, বামিয়ান, হ্যাঁ, ওখানে বুদ্ধমূর্তি, বিশ্বের সবচেয়ে উঁচু বুদ্ধমূর্তি ভেঙে ফেলা হয়েছিল এরা আসার পরে, এই এরা তালিবান আসার পরে। এই যে সাংঘাতিক ব্যাপার, এগুলো একটা প্রতীক, এগুলো একটা ইঙ্গিত বহন করে। অ্যাকচুয়ালি এই যে মূর্তি ভাঙা, রাস্তার নাম বদলে দেওয়া, তারপরে শুধু মূর্তি ভাঙা নয়, সেই সকল ব্যক্তিদের চরিত্র হনন করা, এই কাজগুলো হচ্ছে ফ্যাসিস্ট বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এই তালিবানি শাসন ফ্যাসিস্ট শাসনের অঙ্গ হিসাবে পড়ে। এবং এরা কখনো মানবতার পক্ষে শক্তি নয়, এরা মানবতার পক্ষের শক্তি এটা কখনোই নয়। হ্যাঁ, এবং তারা সেই কাজটাই করছে, এটা একটা ফ্যাসিস্ট শক্তির বহিঃপ্রকাশ আর কিছু না। এবং তারা যে মানুষের যে দৈনন্দিন যে চাহিদা, রুটি রুজি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, নারীদের নিরাপত্তা, নারীদের ক্ষমতায়ন, এই বিষয়গুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে এই পতাকা, বন্দে মাতরম, এই মূর্তি ভাঙা, নামকরণ বদলে দেওয়া, এইসব করে মানুষের দৃষ্টিটাকে ঘোরাতে চাইছে, নজর ঘোরাতে চাইছে। এটা একটা মানে ফ্যাসিস্ট শক্তিরই ইঙ্গিত আর কি। এই ভাবাবেগ, রাষ্ট্রীয় ভাবাবেগ, অমুক ভাবাবেগ, আমরা দেখেছি ফ্যাসিজমের যখন রাজ করেছে আর কি, তখন আমরা এইগুলো সবকটাই দেখেছি। তার মধ্যে রাষ্ট্রীয় ভাবাবেগ 1 নম্বরে ছিল, ওটাকে সামনে আনতেই হয় ওদের, না হলে জনসমর্থন পাবে না সেই মুহূর্তে। এর সঙ্গে সঙ্গে ওদের আবার অন্য এজেন্ডাগুলো অনেকটা মিলে যায়, এই মূর্তি ভাঙা এবং মানুষকে ভাগ করে দেওয়া, জাতপাত ভিত্তিক বিভাজন, ভাগ করা, নির্লজ্জ ভাবে আক্রমণ করা। আমি আজকেই আপনার এখানে ট্রেনে আসতে আসতে আমি
আলোচনা করছিলাম, আমার ক্যানিং লোকালে এসছি আমি, আলোচনা করছিলাম মানে চারপাশে অনেক সংখ্যালঘু মানুষ ছিল। তো আমার পাশে একটা পরিবার বসছিল। তাদের মধ্যে দেখলাম যে এই যে তাদের ক্ষোভ, তাদের এই যে মানুষকে ভাগ করার তারা চায় না। তারা আমাকে বলছে যে ওই ছড়া শুনিয়ে বলছে যে একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, বলছে এ তো আমরা পড়েছি। একটি মেয়ে, মানে সে আসলে গৃহবধূ, তার 24 বছর বয়স বললো। তো সে, তার একটি বাচ্চা এবং তার স্বামীর সঙ্গে আছে। সে বলছে যে এগুলো তো আমরা পড়েছি, পড়তে পড়তে বড় হয়েছে, আজকে সেগুলো কি ভুলে যেতে হবে? আমি ভাবছি যে এইটুকু মেয়ে সে বোঝে, আর যারা এগুলো করছে তারা বোঝে না। এটা কিন্তু আমাদের একটা যন্ত্রণার কারণ। হ্যাঁ, কিন্তু একটা প্রশাসনিক ক্ষমতা পেয়ে এগুলোকে আরো বেশি করে করা করছে। যাই হোক, আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাই, আপনি একটু সময় দিয়েছেন আমাদের। এবং আমরা পরবর্তীকালে আবার কোনো বড় সমস্যা যখন আসবে বা মনে করবো, তখন আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো। আপনি সময় দিতে পারলে আমরা খুশি হব। আপনাকে ধন্যবাদ জানাই।